আমরা ঘটনায় যাই। আচ্ছা, এটা হচ্ছে যে রাত্রে আমরা দুজনে ডিউটিতে থাকি। 12টার দিক একজনকে বললাম তুই একটু রেস্ট নে, তারপর আমি একটু রেস্ট নেব। তো যথারীতি রেস্টে চলে যায়, আমি বাইরে বসে আছি। আচ্ছা আশিক, আমরা আপনার অফিসের একটু বর্ণনাটা জানতে চাই, কি রকম ছিল অফিসটা দেখতে? অফিসটা ছিল দোতলা, বাউন্ডারিয়া ছিল, পিছন সাইডে পুরাতন আম গাছ আছে দুটা, আবার অফিসের সামনেও দুটো আম গাছ আছে। আচ্ছা, তো আমি ঘন্টাখানেক বসেছিলাম, বসে মনে মোবাইল। কয়টা বাজে তখন? তখন 1:10 এরকম। আচ্ছা, মানে আপনি ওই দিন রাতে ডিউটি? হ্যাঁ হ্যাঁ, বাজে আমি দেখছি। তো আমি ওইটা দাঁড়ায় শরীরটা একটু মানে একটু ইয়ে করে, তখন আমি আবার ফেসবুকে ঢুকে আমি বলি যে একটা রাউন্ড দিয়ে আসি, অনেক সময় তো বসে আসলাম। তো আমি রাউন্ড দিতে যাব, পুরোটা অফিস মোটামুটি ঘোরা শেষ, কিন্তু ওই জায়গাটা এমনিতেই হন্টেড। ওইখানে মোটা আম গাছ, তারপরে অনেক ময়লা টয়লা ফেলায় রাখে ওই জায়গাটা, মানে সবাই যাইতে চায় না। মানে আপনি হচ্ছে ওই বিল্ডিংটার চতুর্দিকে একটা রাউন্ড দিতে হয় একটা নির্দিষ্ট সময় পর পর? হ্যাঁ। তো আমি যাই, যে ফোনটা আমার হাতে, আমি ফোনের দিক তাকিয়ে হাঁটতেছি সামনের দিকে, হঠাৎ করে কিসের সাথে যেন আমি একটা ধাক্কা খাইলাম, পুরো বডি মানে ধাক্কা লাগছিল। তখন আমি নিচের দিকে লাইটটা ধরি, মোবাইলের লাইটটা নিচের দিকে ধরি। তো ধরার পরে দেখলাম দুটো পা, মানে পাশাপাশি দুটো পা, আর পা দুটোর হাইট হবে 1 থেকে 1.5 ফুট, মানে 1.5 ফিট। পায়ের মেঝে নখ ছিল যে জন্তুর নখের মতো এরকম। তো আমি উপরের দিক তাকাই, আমি যে ওনার মাজার নিচে পড়ে আছি। তো আমি উপরের দিক তাকাইছি, তাকানোর পরে ওনার ফেসটা আমি দেখতে পারি না, বুকটা দেখছি এমনি নর্মাল এরকম। উপরে যখন ভালোভাবে দেখলাম, তখন পরে যেমন টর্চ লাইট দুটা কেউ ধরে রাখলে দুই সাইড দিয়ে দুটা, এরকম একটা, মানে ওনার চোখটা আর কি এরকম, মানে আলো দেখা যাচ্ছিল। হ্যাঁ আলো, মানে একদম টর্চ লাইটের মতো, মানে আরো বেশি পাওয়ার এরকম। তো আলোটা ছিল লাল, সাদা না। তো এটা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। তো সকালবেলা আমি আমার বেডে অবস্থান করি। মানে সকালবেলা আপনি যখন টের পান, যখন সকালবেলা 9:30টার দিকে আমি আমার বেডে আমি অবস্থান করি। তো আমার পাশে দেখি আমার স্যারেরা আছে, আমার সাথে যারা কলিগ আছে এরা আছে। তো সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে। আমি বললাম যে স্যারদেরকে বললাম, স্যারদের বিশ্বাস করে না, এই ফালতু কথা বলো, এইগুলা জানলে তো অফিসের ক্ষতি হয়। আর কারোর সাথে শেয়ার করলাম না, আপনাকে আমি ফোন করলাম। আচ্ছা, আপনি বলেছেন যে অফিসটা এমনিতেই হন্টেড, ওই জায়গাটাই হন্টেড? ওই জায়গাটাই হন্টেড। কেন হন্টেড? ওই অফিস যে ও আরেকটা বর্ণনা দিতে ভুলে গেছি, অফিসের যে বাউন্ডারি, এটা বাউন্ডারির পাশেই একটা পুকুর আছে। পুকুরে আমি শুনলাম যে যুদ্ধের সময় এমন কোনো মাছ ছিল না যে 2-3টা লাশ ওইটাতে ছিল না, মানে মনে করেন গলা কাটা, তারপরে মাথা আলাদা এরকম। এই পুকুরটাতে? হ্যাঁ, এই পুকুরটাতে। তো এটাতে আমি এর আগেও এখানে ভয় পাইছি। তো আমি তেমন গায়ে নেই না, যেমন রাত্রে ডিউটি করলে মাথাটা একটু হেলায়, একটু চোখ মুজলে যেমন কে আসে চাইপা ধরে, গলায় চাইপা ধরে, এরকম আমার অনেকবার হয়েছে। কিন্তু এইটা আমার বাস্তব ঘটনা, এটা দেখে যে আমি অনেক ভয় পাইছি। ওকে, এরপরে কি আপনি ওই আরো ডিউটি করেছেন? না, এরপর থেকে আমি রমজানের পর থেকে আমি আর ডিউটি করি না। আমি স্যারদেরকে বললাম যে যদি আমার ডিউটি নাইট করা লাগে তাহলে আমি চাকরি করব না। আচ্ছা। তো বললো যে ঠিক আছে, তোমার মন যতদিন ভালো না হবে ততদিন পর্যন্ত তোমার নাইট করার দরকার নেই। আচ্ছা, এইখানে কি আরো কোন ধরনের ঘটনা ঘটেছে যেটা অন্য কারোর সাথে? আমার সিনিয়র ভাই, ওনার নাম ছিল মোতাহার। ওই সময় একা ডিউটি করা লাগতো, 2 জন দিছে। আর পরে তো উনি বসে পার্টির মতো বিছনা করে উনি বসে কোরআন শরীফ পড়তেছিলেন ওই রাতের বেলাতে? ওই রাতের বেলা। বারান্দার সামনেই মোটা একটা আম গাছ, মানে এখানে যে কয়টা আম গাছ আছে সব কয়টাই হন্টেড, একবার পুরাতন আম গাছ। উনি আম গাছের উপরে কিছু একটা দেখে তো উনি অজ্ঞান হয়ে যায়। মানে এরকম কি দেখছে আমাকে পুরো বলে নাই। আমি উনাকে অনেক জিজ্ঞেস করছিলাম যে ভাই কি দেখছেন, একবার বলেন। উনি কয় ভাই আমি এটা বলতে পারবো না। মানে খুবই কালো। উনি খুব পরেশগার লোক ছিল, সারা রাত কোরআন শরীফ পড়তো, নামাজ পড়তো। তো উনি ভয় পায়, ওই দিন রাত্রে ওনাকে হাসপাতাল নিয়ে যায়। ডাক্তার বললো যে ওনার চোখে সমস্যা হয়েছে, চোখের যে কালো ইয়েটা আছে ওটার সাইড দিয়ে ওনার চোখের ভিতরে পুড়ে গেছে একটা চোখে। তো ওনাকে এখন চশমা দেয়, এক চোখে দেখতে পান না, উনি চশমা ব্যবহার করে এখন। এর আগে কি ওনার চোখে কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না? ওই দিনের ঘটনা? হ্যাঁ, সাথে সাথে ওনার চোখ কালো হয়ে যায়, মানে চোখের মাঝখানে তো কালো থাকেই, মানে সাদা যেটুকু জায়গা আছে ওইটুকু কালো হয়ে যায়। বলতে গেলে যে ওই ঘটনার পরে ওনার একটা চোখ নষ্টই হয়ে যায়? হ্যাঁ, একটা চোখ একবার নষ্টই হয়ে যায়। ও মাই গড। মানে এরপরে কি উনিও রাতের বেলা ডিউটি ছেড়ে দিয়েছে না? উনি চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে? আসলে ভয়, মানে কিছু ভয় আছে যখন মনের মধ্যে একবারে গেঁথে যায়, ওইটাকে কোনোভাবেই দূর করা আসলে সম্ভব হয় না।
যেমন আশিক ভাই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার আগে উনিও অনেক নার্ভাস হয়ে গিয়েছিল। উনি যখন ঘটনাগুলো বলছিল উনি নিজেই ওগুলা চিন্তা করে ভয় পেয়ে যাচ্ছিল, আসলে নিজের সাথে ঘটলে যা হয় আর কি। তো আশিক ভাই এই হচ্ছে আরেকটা ঘটনা আছে, সেটা আমার শোনা, আমার সাথে ঘটে নাই। শুনি আমরা ঘটনাটা হচ্ছে যে ও আমার মতোই এরকম রাত্রে বেলা, বললামই প্রথম পুরনো অফিস তো, ভিতরে যে টিউবওয়েলটা আছে ওইটাতে রাত্রে পানি থাকে না, ট্রান্সপোর্টের অফিস তো গাড়ি টাড়ি ধোয়ার জন্য লম্বা পাইপ দিয়ে গাড়ি ধোয়ার জন্য পিছন সাইড দিয়ে কল একটা মানে টিউবওয়েল আছে মানে টেপ। তো ও 2টা বা 2:30 বাজে রাত্রে গোসল টোসল করে খুব সকালে ডিউটিতে যাবে, 4টা বা 3:30 এরকম টাইমে শুয়ে পড়ে। ও যায় পিছন সাইড দিয়ে হাত মুখ ধোয়ার জন্য সাবান টাবান নিয়ে যায়, তোয়ালে নিয়ে যায়, ওর পরানো ছিল তোয়ালে। ডাস্টবিনটার ময়লা আবর্জনা মানে বাথরুমের যত ময়লা আবর্জনা আছে সব ওই ডাস্টবিনের ভিতরে। তো ওকে কি সে যেন ধাক্কা মেরে ওই ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। তো ওই রাত্রে ও খুব ভয় পায়, আর ভয় পেয়ে ও অজ্ঞান হয়ে যায়। আর ওর সাথে যে আরেকজন ছিল ও কই গেল, গোসল করতে গেল, এতক্ষণ গোসলের কোনো সাউন্ডও পাচ্ছি না। ও গিয়ে দেখে ও ডাস্টবিনের ভিতরে একবারে কোমর পর্যন্ত ডুবানো, আর ও ড্রেনের যে সিমেন্ট দিয়ে ইয়ে করা ওইটার উপরে মাথা ফেলায় ও 2 হাত দিয়ে উপরে বসে আছে, আর ওর কোমর পর্যন্ত ওই ডাস্টবিনের ভিতরে, আর উপরে যে বডিটা 2 হাতটা এভাবে বাজায় ও মাথা ইয়ে করে ভালায় রাখছে। তো সকালবেলা ওকে জিজ্ঞেস করে যে সকালবেলা কি ওনাকে যে এই অবস্থায় পায়? সকালবেলা না, ওকে 4টার দিক পায়। 4টার দিক পাওয়ার পর অফিসে স্যারেরা থাকে, স্যারেরা গিয়ে ওকে ধুয়ে পয় পরিষ্কার করে বেডাইন না শোয়। সকালবেলা ওর সেন্স আসে, তো ওকে জিজ্ঞেস করলো, স্যারদের সাথে বললো যে এ কথা কেউ ওর সাথে বললো না, তাইলে অফিসে খুব কি হয়েছিল আসলে। ও যখন হাত মুখ ধুয়ে মানে পিছনে গিয়ে কলটা সারতে হয়, তো ও গোসল করার জন্য কলটা সারতে গেছে, তো এখানে ছিল যে বাথরুমের ময়লা টয়লা যেখানে গিয়ে জমে, এটা বড় থাকে না, এটার মুখের ভিতরে একটা সিমেন্টের মতো ইয়া ছিল, টাঙ্কির মতো চারকোনা। তো ওইটা একটু ভাঙা টাঙা ছিল, রড টড বাইরে রয়েছিল এরকম। তো ওইটার ভিতরে ওকে কে হাত দিয়ে পায়ে টান দিয়ে ওকে নিয়ে যায়। ও অনেক চিৎকার পারে কিন্তু কেউ শুনতে পারে না। তো ওকে এক পা নিয়ে গেছে, যদি আরেকটা পাও ভিতরে না ঢুকাইতো তাহলে আরেক পাও ছিঁড়ে যাইতো। তখন ও ইচ্ছা করেই পা 2টা ঢুকিয়ে দেয়। তখন ও শক্ত করে গর্তটা আছে এটার ভিতরে শক্ত করে 2 হাত দিয়ে ধরে রাখে। তখন ও অনেক চেষ্টা করছে উঠার জন্য, ওকে এখানে নিচের দিকে টানে। তো এই সময় হয়তো আজান দিছে মনে হয়, এই সময় পরে ও ওনার পায়ের মধ্যে কোনো ধরনের কোনো কিছু পায়ে ধরছে, পায়ে যে ধরছে একদম পা একদম যেমন রড গরম করে পায়ের ভিতরে লাগাই দিলে যেমন দাগ হয়ে যায় এরকম 5 আঙ্গুলে দাগ হয়ে গেছে। ও মাই গড। ও পরে এখান থেকে চাকরি চলে গেছে। এই ঘটনা ঘটার পরে আমার মনে হয় ওইটাই স্বাভাবিক যে গত মাসের ঘটনাটা, গত মাসের না মানে রমজানের পরের ঘটনা, ও এই 1 তারিখে চলে গেছে, মানে ভেরি রিসেন্ট ঘটনা। হ্যাঁ এই 1 তারিখের ঘটনা, 1 তারিখে মানে 28 তারিখের ঘটনা 1 তারিখেও চলে গেছে। ও মাই গড। তার মানে হচ্ছে ডর টিমের তো উচিত হচ্ছে সবার আগে ওই জায়গাটাতে যদি যা একটা এপিসোড ধারণ করতে পারে, যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সো আমরা চেষ্টা করব যে কোনো না কোনো ভাবে পারমিশন জোগাড় করা যায় কিনা যে ওখানে যে ডর ধারণ করার জন্য। তো যাই হোক, এই হচ্ছে যে আপনার অফিসের যে ঘটনাগুলো রয়েছে, এই ঘটনা নিঃসন্দেহে খুব ভয়ঙ্কর কয়েকটা ঘটনা শুনলাম। যাই হোক, জানি না এখানে যারা আছেন প্রত্যেকের কি অনুভূতি এই ঘটনা শুনে, এগুলো পরবর্তীতে জানবো। আমরা এবার একটু আরো সামনে এগিয়ে যেতে চাই। আশিক ভাই, ডর টিমের কাছে যতটুকু শুনেছি আপনার হয়তো আরো কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা শেয়ার করতে চান আমাদের সাথে। তো কি ঘটনা আছে আর যেটা শেয়ার করতে চান? এই ঘটনাটা হচ্ছে আমার নিজের সাথেই ঘটে গেছে। তো আমার এক চাচা ছিল, লিবিয়া থাকতো। ওই লিবিয়াতে একবার লিবিয়াতে কিছু গন্ডগোল হয়ে গেল কিছু বছর আগে, যখন কয়েক বছর আগে, তখন গাদ্দাফি সরকারকে যখন উৎখাত করা হয়, ওখানে তো অনেক যুদ্ধ গেছে, ওই সময়টার কথা বলছেন আপনি? হ্যাঁ, আচ্ছা। তখন উনি কি ওই যুদ্ধ চলাকালীন সময়ে মারা যান? হ্যাঁ। কিভাবে মারা যান? উনি মারা যান, খাবার পেত না, না খেয়ে থাকতে থাকতে উনি মারা যায়। উনি কি এর আগেই লিবিয়াতে গিয়েছিলেন? উনি যুদ্ধ লাগার আগেই লিবিয়াতে? 2-2.5 বছর আগে গেছে। আচ্ছা। তো উনি মারা যাওয়ার পরে তখন কিরকম অবস্থায় ছিল? যুদ্ধের আগে ভালো অবস্থা ছিল। আচ্ছা। বাড়িতে প্রতি মাসে ভালো টাকা পাঠাতো, কথা বলতো। তো উনি মারা যাওয়ার পরে যে উনার লাশ আসবে, লাশ আসলো, খবর দিল লাশ নিতে বাড়ি থেকে লোক আসে। কতদিন পরে লাশ আসে মারা যাওয়ার? 25 থেকে 30 দিন এরকম। আচ্ছা। খবর পাওয়ার 1 মাস পর আসে লাশ। তো লাশ আসার পর বাড়ি থেকে লোকজন আসলো, আমরা তো ঢাকায় থাকি, আমি আর
আব্বু গেলাম এয়ারপোর্টে। লাশ দেওয়ার কথা ছিল 4টা, বিকেল 4টা। আমার চাচারা আসে, তারপরে আমার এক দাদা আছে আলাউদ্দিন, উনি আসে। তো লাশ দেওয়ার কথা বিকেল 4টায়। তো কি যেন প্রবলেম ছিল, লাশ দিতে দিতে রাত প্রায় 11:30 পৌনে 12টার মতো বাইরে গেছে আপনাদের কাছে যখন হস্তান্তর করেন। হ্যাঁ, তখন অ্যাম্বুলেন্স নিতে নিতে আরো আধা ঘন্টা পার হয়ে গেল। 12টার দিকে আমরা রওনা দিলাম যত রেডি। আগে কোথায় যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম নরসিংদীতে। আচ্ছা, নরসিংদীতে মুনহরদি থানায়। আমার আব্বু ছিল, আমি ছিলাম, আর আমার আরেকটা চাচা ছিল, আর আমার একটা দাদা ছিল। আমরা ছিলাম অ্যাম্বুলেন্সের ভিতরে লাশের সাথে, আর ড্রাইভার ছিল, ড্রাইভারের সাথে আরেকজন ড্রাইভারের অ্যাসিস্ট্যান্ট যে ও ছিল। আমরা এই কজন। আর উনারা যারা ছিলেন উনারা গাড়ি দিয়ে আগে চলে যায়। আমরা রওনা দিলাম। আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো গাড়ি চলার পর কালীগঞ্জ যাওয়ার পর একটা দোকান খোলা দেখে ড্রাইভার বলতেছে, ভাই আমি সন্ধ্যা থেকে তো কিছু খাই নাই, একটু হালকা নাস্তা পানি করবো। আব্বু বললো যে ঠিক আছে, নাস্তা পানি করবেন, ভালো কথা করেন। আব্বু বললো যে লাশটা কি একা গাড়িতে রেখে যাওয়া কি ঠিক হবে? আলাউদ্দিন দাদা বললো যে ঠিক আছে আমি থাকি। আমি বললাম যে আমিও থাকি, আমি খাওয়া দাওয়া করবো না, আমি অনেক কিছু খাইছি, আমি এখন আর খাবো না। তো দোকানটা মনে করেন এখান থেকে দূর ছিল, মানে 200 গজ, মানে অনেক ভিতরে দোকানটা ছিল। আচ্ছা, রাস্তা থেকে একটু হ্যাঁ, রাস্তা থেকে। আর ওই জায়গায় গাড়ি নেওয়ার কোনো সিস্টেম ছিল না। মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে গাড়ি রাখার মতো, এরকম একটু জায়গায়। তো গাড়িটা এখানে রেখে ওনারা গেলেন। এখন আমরা অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বাইর হলাম না। তো তার মানে 2 জন রয়ে গেলেন? হ্যাঁ, 2 জন রইলাম, আর লাস্টটা কফিনের ভিতরে। তো আমি বসে মোবাইল টিপতেছি, ওনার কানেও হেডফোন, আমার কানেও হেডফোন। হঠাৎ মনে করেন 5 কি 7 মিনিট, আরো কম হবে, তো ওনারা সবাই চলে আসলেন। আইসা কোনো কথা বলে না, চুপচাপ সবাই আসলেন। গাড়ি চলতেছে, চলতে চলতে অনেকে চেনেন হয়তো, কালীগঞ্জ থেকে গাড়ি স্টার্ট করলো। আমরা ঘোড়াশাল ব্রিজ উপরে গেলাম, মাঝামাঝি গেছি। যে আমি তো বললাম যে এত তাড়াতাড়ি চলে আসলাম, ঘোড়াশাল গেলে আর নরসিংদী কতক্ষণ। তো ব্রিজ পার হওয়ার পর মানে আমি ড্রাইভারের দিক খেয়াল করলাম যে ড্রাইভার আমার দিক তাকিয়ে আছে, মানে খুব বড় বড় চোখ, আমার দিক না তো পিছনে, মানে ড্রাইভারের সিট থেকে পিছনের দিক তাকিয়ে আছে। আমি কই এটা কিভাবে সম্ভব? আমি ভালো, তখনও গাড়ি চলছে, ড্রাইভার পিছনের দিক, মানে এরকম একটা ড্রাইভারের দুনো হাত স্টিয়ারিং এ, ড্রাইভারের চোখ মুখ ফেস হচ্ছে, মাথা হচ্ছে আমার দিকে। মানে আমরা যদি ধরি যে পুরো ঘাটটা, মানে পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে পুরো মাথাটা। হ্যাঁ, ওকে। তারপর তো আমি দেখে, আমি যে হাত দিয়ে আমার দাদাকে ডাকবো, আমার হাত লড়াবার শক্তিটাও নাই। তখন যেভাবে ডাকলাম, কই কি হয়েছে? আমি কই এই যে দেখেন ড্রাইভারের দিক দেখেন। তাকায় দেখলো, কই এটা কিভাবে সম্ভব? এখন আব্বুর দিক তাকাইছি, আমরা এতক্ষণ কারোর দিকে খেয়াল করছিলাম না, ফোনে মন ছিল তো। তখন আমি আব্বুর দিক তাকাই, চাচার দিক তাকাই। এখন দেখি সবাই এরকম ভাবে তাকিয়ে আছে, যেমন আমার মানে এরকম কোনো কাজ করছি। আপনার মধ্যে অদ্ভুত কিছু দেখতে। হ্যাঁ, এরকম ভাবে আব্বুর চোখ মুখ যেমন জ্বলতেছে, মানে রাগে এরকম, মানে রাগলে যেমন এরকম। তো আমি বললাম যে চাচা কি হয়েছে, কোথায় আসলাম, কি হইলো এগুলা? পরে বলতেছে আমিও তো কিছু বলতে পারতেছি না, তো এখন কি করব? আমি বাইরে কাকারে ফোন দিই, জসি কাকারে ফোন দিই। ও ঠিক আছে দেন। এখন ফোন বাইর করে দেখে একটা নেটওয়ার্ক নাই। তো বলতেছে এখন কি হবে? আজকে তো মরা ছাড়া কোনো উপায় নাই, মানে এত ভয় পাইছি, সব শুকায় গেছে। এরকম বলতেছি, উনি যা সুরা টুরা যা পারতো বলতেছে, আমি যা পারতাম বলতেছি, জোরে জোরে চিল্লায় কাঁদতেছি আর বলতেছি। তো এমনি তখনও যে আপনার বাবাকে বা আপনার অন্যান্য যে আত্মীয় স্বজন ছিল সবাই আপনার দিকে তাকায় আছে, খুব রাগ। হ্যাঁ, তখন আমাদের আর বুঝতে বাকি নাই যে এরা আমরা আব্বাও না চাচাও না, আর এই গাড়ি আমাদের কেউ না, ওরা এটা আমাদের সাথে অন্য কিছু ঘটতেছে। তো আমরা দরজা খোলার চেষ্টা করি, দরজা ভিতর থেকে লক হলে তো গাড়ির ভিতরে থাকলে খোলা যায়, কিন্তু আমরা দরজা খুলতে পারতেছি না। আমরা তো আল্লাহর নাম ডাকতেছি, তারপরে চিল্লি, মানে একদম যা করা হয় আর কি। এরকম হইলে কিছুক্ষণ পরে গাড়ির বাইরে থেকে জোরে গাড়িতে যেমন থাপড় দিলে যেমন আওয়াজ হয়, এরকম আওয়াজ হয়। লিফটটা হঠাৎ করে যেমন থামে গেলে, মানে হঠাৎ করে একটা ঝাঁকুনি লাগে, হ্যাঁ এরকম একটা হলো। তখন দেখলাম যে দরজা ভিতর থেকেই লক করা। তখন তো লক খুলে দরজা খুললাম। তো আব্বু বলতেছে কি হয়েছে? আমি বলতেছি না কিছু হয়েছে না। কয় এতক্ষণ ধরে ডাকতেছি, 2টো মনে হয় বাজে না, এরকম টাইমে নাস্তা খাইতে গেছে, তখন টাইম হচ্ছে যে 3:30। আব্বু বলতেছে তোরে 20 মিনিট ধরে আমি দরজা ধাক্কাইতেছি, তুই দরজা খুলস না, ভিতর দিয়ে লক করে বসে রয়েছে। আমি কই আমি বলতে পারি না। আব্বু বলতেছে কি হয়েছে, ভয় টয় পাইছস? আমি কই না। পরে বলতেছে এত ঘামাইছস, আমার শরীর
ঘামায় একদম ভিতরে সব শুকিয়ে গেছে। আমি বলছি আব্বু আমার তাড়াতাড়ি পানি এনে দাও। পরে আব্বু বলতেছে বুঝতে পারছি তুই একটু ভয়ই পাইছস। আমি কই না। পরে আমি বাড়িতে গিয়ে পরে আর কি মানে দ্যাট মিনস হচ্ছে যে যখন ওনারা গাড়ির দরজায় ধাক্কা দিচ্ছিল একটা পর্যায়ে পরে দেখেন যে গাড়ির ভেতরে আসলে আপনারা দুইজনই আছেন, আর কিছু নাই। না, মানে এতক্ষণ আপনারা যেই মানুষগুলাকে দেখেছেন এবং আপনারা দেখছেন যে গাড়ি অনেক দূর চলে গাড়ি গেছে, একদম ঘোড়াশাল ব্রিজ পার হয়ে গেছে। গাড়ি হচ্ছে যে ওইটা পুরোটাই আপনাদের চোখের ইলিউশন ছিল। হ্যাঁ, আসলে গাড়িটা ওই জায়গায় ছিল। Oh my God, এটা আসলে কি বলা যায়, মানে পুরো কমপ্লিটলি একটা ইলিউশনের ঘটনা, জায়গায় থেকে পুরো অন্য একটা ওয়ার্ল্ডে চলে যাওয়ার মতো ঘটনা। তারপরে কি হলো? তারপরে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে এরপরে পুরো রাস্তায় যখন গেলেন আপনারা, অরিজিনালি আপনার বাবা বা ড্রাইভার যখন আসলো তখন কি যাওয়ার পথে আর কোনো প্রবলেম হয়েছিল? না, তখন আর যাওয়ার পথে কোনো প্রবলেম হয়নি। বা লাশেরও তো কোনো প্রবলেম হয় না? কপিং তো ওভাবেই ছিল। কপিং ওভাবেই ছিল। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আব্বু বললো মুকে মনে হয় একটু ভয় পাইছে, ঘরে গোসল টোসল করা ঘরে নাও। তখন গোসল করে তারপরে গেলাম ঘরে, লাশের কাছে গেলাম আর কি। ঘরে তো না, লাশের কাছে, লাশ বারান্দায় রাখা হয়েছে। তখন আমি অনেক ভয় পাইছিলাম। এই ঘটনাটা আমি শেয়ার করবো বলছিলাম, কিন্তু আমি গাফুলতি করছি যে আমি যাবো না যাবো না এরকম। আমার ঘটনা কি এরা কি নেবে না নেবে এরকম। এটা হচ্ছে যে মানে আপনি একটু আনইজি অবস্থায় ছিলেন যে ডর টিম আপনার ঘটনা সিলেক্ট করবে কি করবে না। অবশ্যই ডর টিম কেন সিলেক্ট করবে না? যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে অবশ্যই ডর টিম সিলেক্ট করবে। একটা জিনিস আমি বলতে চাই যে লাশের গাড়ি নিয়ে যে ধরনের ঘটনা আছে, অনেক ঘটনাই শুনেছি, বাট আমার মনে হয় এই ঘটনাটা একটু অন্যরকম ছিল। আমি জানি না সবার কি মতামত, আমার কাছে যেটা মনে হয়েছে ঘটনাটা একটু অন্যরকম ছিল অন্যান্য ঘটনার চেয়ে। কমপ্লিটলি ইলিউশনের একটা ঘটনা। আমি আগে অনেক সাহসী ছিলাম। আমি চিংড়ি মাছের গ্যার ছিল তো, যখন গ্যারে করতাম রাত্রে থাকতে হতো, তখন এরকমই বন্যায় জোয়ারের পানিতে লাশ ভাইসা আসছে, লাশ গ্যারের ভিতরে, গ্যার থেকে লাশ আমি লাঠি দিয়া লাশের কাপড় ধরে টাইনা নিয়ে অন্য জায়গায় গিয়ে রাখছি। এত সাহসী ছিলাম, একাই ডিউটি করছি। আপনার সাথে যখন কথা হলো তখন আমি টঙ্গী স্টেশন রোড থেকে আমি বাসায় যাচ্ছি। তো আমার বাসায় যাইতে অনেক জয় জঙ্গল পড়ে, এদিকে অনেক হন্টের জায়গা। মানে আপনার সাথে তো নর্মাল কথাই হলো। তখন রাত্রে আমি আর ঘর থেকে বাইর হইনি, তারপর আমি ভয় পেয়ে গেছি। আপনি ঘটনাটা জিজ্ঞাসা করার পরে জিজ্ঞাসা করছেন যে ঘটনাগুলো মনে পড়ে গেছে, তখন আমি ভয় পেয়ে গেছি। ওকে, মানে চিন্তা করে দেখুন যে একটা ভয় মানুষকে কি পরিমাণ কাবু করে ফেলতে পারে, ভয়টা যদি আপনার মনের মধ্যে গেঁথে যায়। যেই ছেলে আগে নিজে একা বেওয়ারিশ লাশ পানি থেকে টেনে তুলে ফেলতো আর একা একাই ডিউটি করতো, সেই ছেলে এখন নর্মাল সিম্পল তার ঘটনাগুলো মনে হলেই মানে সে ঘর থেকে বের হতে পারছে না। এইটাই হচ্ছে আসলে নিজের সাথে যখন ঘটে তখন আসলে বোঝা যায় কোনো কিছু লজিক আর তখন কাজ করে না। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের জানতে সুযোগ দেওয়ার জন্য। চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শান্ত, সুমন এবং আরজে কিবরিয়া আছে আপনাদের সাথে। এক এক করে আমরা সবার ঘটনা শুনছি এবং এই মুহূর্তে যার ঘটনা শুনতে যাচ্ছি তার ঘটনা শুনবার আগে তার নামটা এবং পরিচয়টা একটু জানতে চাচ্ছি। জি, আমি নুহাস, আমি এসেছি মিরপুর থেকে। আচ্ছা নুহাস, আপনার ঘটনাটিতে সরাসরি চলে যেতে চাই। জি ভাইয়া, ঘটনাটি ঘটে আজ থেকে 4 বছর আগে। ঘটনাটি ঘটে আমার বড় ভাই তার ফ্রেন্ডের সাথে। তো ফ্রেন্ডের ফ্যামিলি মেম্বার বলতে 6 জন, ভাই বোন 4 জন, 2 ভাই 2 বোন এবং তার বাবা মা। বড় ভাইয়ের ফ্রেন্ড ছিলেন 3 নম্বর, তার বড় ভাই ছিলেন, তারপর একটা বোন, তারপর তিনি, তারপর ছোট একটা বোন। তো বড় ভাই তিনি জাহাঙ্গীরনগরে পড়তেন। ঘটনাটি ঘটে হলো তার বোনের সাথে, যে হঠাৎ করে তার বোনটি মিসিং হয়ে যায় সাভার থেকে। সাভার সেটা ঠিক কবে নাগাদের ঘটনা বলছেন আপনি? আজ থেকে 4 বছর আগে। 4 বছর আগে তার বোন মিসিং হয়ে যায়। তার বোন মানে একদিন কলেজে গিয়েছিল, কলেজ থেকে আর বাসায় ফিরেনি। তো তারা মানে আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ফোন টোন দিয়ে করা হয়, তার কেউ বলে যে না আমাদের এখানে আসেনি। তো পরবর্তীতে তারা থানায় একটি ডায়েরি করে। তারই 3-4 দিন পর থানা থেকে একটি ফোন আসে, বলে যে আমরা একটি লাশ পেয়েছি, তো আপনারা এসে দেখেন যে আপনার যাদেরকে খুঁজছি সেই নাকি। তো তারা থানায় যায়, তো লাশটি মর্গে ছিল। তো মর্গে থেকে তারা লাশটিকে যখন তাদের কাছে শনাক্ত করা হয় তখন তারা মানে লাশ কি মূলত হচ্ছে মর্গে ছিল। থানা থেকে বলা হয় যে মর্গে চলে যাওয়ার জন্য লাশটা দেখার। হ্যাঁ, লাশটা দেখার জন্য। লাশটি পাওয়া যায় হলো সাভারের একটি পুকুর থেকে। সাভারের অঞ্চলে অনেক পুকুর রয়েছে, আমি এক্স্যাক্টলি লোকেশনটা বলছি না। মানে সেখান থেকে পুলিশ লাশটা উদ্ধার করে সেটাকে মর্গে নিয়ে যায়। তো যখন পুলিশ ময়নাতদন্ত শেষে তাদেরকে লাশটি হ্যান্ড ওভার করা হয় পরিবারের স্বজনদের কাছে, তো তখন প্রায় রাত 11টা বেজে গেছে।
মানে পুলিশ থেকে লাশটাকে নিয়ে যেতে যেতে আর কি অনেক সময় লেগে গেছে। তো সময় লেগে তাদের যে দেশের বাড়ি রয়েছে সেই দেশের বাড়ি নিয়ে যাবে, নরসিংদী দেশের বাড়ি, তো সেই জন্য অ্যাম্বুলেন্স প্রয়োজন। তো একটা অ্যাম্বুলেন্সে করে লাশটিকে নিয়ে যাওয়া হয়। ঢাকা পের হতে হতে তাদের প্রায় রাত 2টা কি 3টা বেজে যায়। ঢাকা পের হওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 কিলো যাওয়ার পরে যে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল লাশটি হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। একটু চেষ্টা করার পর হয়তো আবার অ্যাম্বুলেন্স চালু হচ্ছে, আবার কিছু দূর যাওয়ার পরে অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাচ্ছে। তো তারা মনে করলো যে হয়তো বা অ্যাম্বুলেন্স কোনো টেকনিক্যাল প্রবলেম রয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্স যে চালাচ্ছিলেন ড্রাইভারের মতবাদ যে সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, কিন্তু কেন যে এমন হচ্ছে সে বুঝতে পারছে না। তো ভাইয়া তারা সিদ্ধান্ত নেয় তাদের নরসিংদী একটি হসপিটাল থেকে একটি অ্যাম্বুলেন্স আনবে মাঝপথে। তো নরসিংদীর কাছাকাছি যাওয়ার পরে তার ডিসিশন নেয় যে আরো একটা অ্যাম্বুলেন্স করার জন্য, কারণ যেহেতু অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যাচ্ছে বারবার, তাই অন্য একটা হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আনবে। তো সেখান থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় নরসিংদী থেকে। ঢাকা থেকে যে অ্যাম্বুলেন্সটি নিয়ে এসেছিল সেই অ্যাম্বুলেন্স থেকে লাস্টিকে নরসিংদী যে অ্যাম্বুলেন্স এসেছে নরসিংদী থেকে সেই অ্যাম্বুলেন্সে ট্রান্সফার করা হয়। আচ্ছা, এটা দিয়ে যাচ্ছে। তো যাওয়ার পথে আরেকটু বলে রাখি যে তাদের যে বাড়ি রয়েছে নরসিংদী, বাড়ির একটু আগে 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো সেই রাস্তাটি অনেক সরু, ওই পর্যন্ত অ্যাম্বুলেন্স যেতে পারবে না। তারা 3-4 জন মানুষ, তারা কফিনটিকে হাতে করে ক্যারি করা সম্ভব না, আরো এত রাত। তো তাদের বাড়ির পাশ থেকে একটি ভ্যান গাড়ি পাঠানো হয়, বাজারে পাঠানো হয়। বাজার থেকে ভ্যান গাড়িতে করে বাকিটা পথ মানে বাড়ি পর্যন্ত লাশটিকে নেওয়া হবে কফিন থেকে। আচ্ছা, অ্যাম্বুলেন্সটি বাজার পর্যন্ত লাশটিকে নিয়ে যাওয়া হয়। তো বাজার থেকে বাকি পথ ভ্যানে যাচ্ছে তারা। ভ্যান গাড়িটা যখন যাচ্ছে কফিন নিয়ে বাসার দিকে যাচ্ছে কফিন নিয়ে, তখন রাস্তার মধ্যে ধরেন আশেপাশে অনেক চেঁচামেচি, মানে অনেক কিছু তারা রিয়ালাইজ করছে। যেমন হলো পুকুরে কেউ ঝাঁপ দিচ্ছে এবং মানে ওই পার থেকে কেউ জানি ডাকছে, গুনগুন করতে, মানে অনেক কিছু, মানে চারপাশে অস্বাভাবিক কিছু। তো তারা মনে করছে যে আমার বোন মারা গেছে, তাদের এগুলো সেন্স নেই কিছু। তো পরবর্তীতে ভাইয়া তাদের ডিসিশন থাকে যে তারা ফজরের পরপরই, যেহেতু লাশটি আজ থেকে 7-8 দিনের পচা, ফজরের পরপরই মাটি দিয়ে দিবে, দাফন করে দিবে। তাই করা হয়। ফজরের পরপরই জানাজা করে লাশটিকে দাফন করে দেওয়া হয়। কিন্তু যে কফিনটিকে নিয়ে মানে বহন করে লাশটিকে আনা হয়েছে সে কফিন সহ না, কফিন ছাড়া পারিবারিক কবরস্থান রয়েছে বাড়ির পাশে, তো সেই কবরস্থানে দাফন করা হয়। তো কফিনটিকে রাখা হয় তাদের বাড়ির যে বারিন্দা রয়েছে, আঙ্গিনা থাকে, সে আঙ্গিনাতে। আচ্ছা, তার মানে হচ্ছে বাসার পাশে যে পারিবারিক কবরস্থান ছিল সেখানে কবর দিয়ে তারপর কফিনটাকে ব্যাক করে বাসায় নিয়ে আসা হয়। কবরস্থান হলো তাদের বাসার পাশে একেবারে পারিবারিক কবরস্থান। গ্রামে প্রত্যেকটা বাড়ির একটা পারিবারিক কবরস্থান থাকে, সেরকমই। দাফন করার পরে প্রায় তখন দুপুর, ওকে, মানে ফজরে দাফন করা হয়, তারপর দুপুর বেলা হচ্ছে দুপুরের ঘটনা বলছি। তো এমন একটা সময় মরা বাড়ি অনেকেই দেখতে আসে, অনেক বাড়িতে খাবার টাবার আসে, এমন কিছু তো আয়োজন, যে ছোট ছোট বাচ্চারা আছে তো সবাই খেতে বসছে। তো ভাইয়াই তাদেরকে সার্ভ করছে খাবারগুলো। তো হঠাৎ করে তাদের ভাইয়া মিন্স হচ্ছে যে মারা গিয়েছে মেয়ের বড় ভাই। তো সার্ভ করছে। তো হঠাৎ করে মানে সবাই পাচ্ছে যে লাশ পচা যে গন্ধ রয়েছে সেই গন্ধ পাচ্ছে তারা। তো ভাইয়া বুঝতে পেরেছে যে কফিনটি তো বাহিরে রাখা, কফিন থেকে হয়তো আসছে, হয়তো লাশের যে পানি সেই পানি কফিনে পড়েছে, যে লাশ পচা যে পানি, যেহেতু এটা পানি থেকে উদ্ধার করা হয়েছে লাশটিকে। তো অনেক পানি ফুলে গেছে অনেক, মানে বিবর্ষ হয়ে গিয়েছিল, চেহারা বোঝা যাচ্ছিল না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করি আপনার সাথে, আমি এরকম একটা লাশ দেখেছিলাম, সেটা হচ্ছে একদম ফুলে মানে এতটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল, এবং লাশের যে গন্ধ ছিল ওই গন্ধ আমার সেইটা দেখার 3 দিন পর্যন্ত আমার বারবারই যেখানে যাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল ওই গন্ধই আমি পাচ্ছি। যাই হোক, তারপর আপনার ভাই হচ্ছে কি করলেন? হ্যাঁ, তো সে ময়মুরবিদের সাথে আলোচনা করলো যে এটা কি করব, কফিনটাকে কি করা যায়। তো ময়মুরবিরা বললেন যে এটাকে তুমি নদীতে ভাসিয়ে দাও, পোড়াটোরা কোনো কিছু করার ভাঙাচোরা দরকার নাই, এটাকে নদীতে ভাসিয়ে দিতে হবে। কফিনটা যেভাবে আছে সেরকমই এটা একটা নিয়ম, নদীতে ভাসিয়ে দিতে হবে। তো ভাইয়া তাদের বাড়ি থেকে নদীর দূরত্বটা প্রায় হলো 1 থেকে 1.5 কিলোমিটার। আচ্ছা, তো ভাইয়া চিন্তা করলো যে তার খাবার টাবার শেষ করে আমি একটু বিকাল দিকে কফিনটাকে নিয়ে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। তো তখন বিকাল মানে আসরের পর যেই ভ্যান গাড়ি দিয়ে কফিনটিকে আনা হয়েছিল বাজার থেকে, সেই ভ্যান গাড়ি এবং চালক সহ তিনি কফিনটিকে নিয়ে নদীর উদ্দেশ্যে রওনা দেন। মানে ওই ভ্যান গাড়িতে করে ঠিক করলেন যে কফিনটাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। তো ভাইয়া তাদের ওই নদীর ঘাটে যেতে যেতে সময়টা পেরিয়ে প্রায় একদম মাগরিবের আজান দিবে এমন একটা টাইম। তো ভাইয়া নদীতে যখন কফিনটিকে ভাসিয়ে দিবে এমন একটা অবস্থা দেখা যায় যে নদীর পারে মানে অনেক কচুরি পানা। তো
তো সে চিন্তা করলো যে কফিনটিকে যদি আমি এখানে রেখে যাই হয়তো বা অনেকে অনেক ভয় টয় পেতে পারে, তো সে এই জন্য একটু নামলো, নেমে কফিনটিকে ভাসিয়ে দেওয়ার জন্য কচুরিপানাগুলো সরিয়ে দিচ্ছে যে কফিনটি যেন ভেসে যায়। সে নামতে নামতে বুক পর্যন্ত যে নেমে গেছে তার এই খেয়াল নেই, আচ্ছা মানে তার এই মাথায় এটা নেই, মানে আনকনসিয়াসলি সে বুক পর্যন্ত বুক পর্যন্ত পানিতে নেমে নেমে গেছে কফিন মানে ঠেলতে ঠেলতে মুক্ত ঠেলতে ভাসিয়ে দেওয়ার জন্য। কফিনটিকে ভাসিয়ে দিচ্ছে, এখন কফিনটি রীতিমতো যাচ্ছে, আচ্ছা। নদীতে ভেসে যাচ্ছে। তো সে যখন ব্যাক করবে তখন শব্দ আসলো যে তার বোনের গলায়, যেই বোনটি মারা গিয়েছে তার কণ্ঠে আসলো, ভাইয়া তুই আমাকে ছেড়ে কই যাস। তো এইটা প্রথমবার হওয়ার পরে সে হয়তোবা ভাবছে যে হ্যালোসিনেশন, সে গুরুত্ব দেয়নি। পরপর 2-3 বার হওয়ার পরে সে পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে তাকানোর পর দেখা যায় যে কফিনটিকে সে ভাসিয়ে দিয়েছে 30 থেকে 40 ফিট চলে গিয়েছিল কফিনটি, কিন্তু সে পিছনে তাকিয়ে দেখে যে তার একেবারে কোমরের সাথে কফিনটি লেগে আছে, এবং কচুরিপানা সে যে সরিয়ে দিয়েছিল কচুরিপানা সেই আগের জায়গায় একেবারে, মানে কিছুক্ষণ আগে কফিনটা যে জায়গায় ছিল সেই জায়গায় চলে এসেছে, এবং কচুরিপানা আগের জায়গায়, কফিনও আগের জায়গায়, এবং সে মানে ফিল করছে যে তাকে নিচ থেকে মানে পায়ের গোড়ালি ধরে কে জানি টানছে। আচ্ছা তখন পায়ের গোড়ালি টানছে এবং সে রীতিমতো নিচে চলে যাচ্ছিল। তখন যে ভ্যান চালক উপরে ছিলেন তখন তাকে বলল যে ভাই আমাকে বাঁচান। তখন ভ্যান চালক নিচে নেমে এসে তাকে হাত ধরে টেনে উপরে উঠলো, এবং তিনি ডাঙায় ওঠার সাথে সাথে সেন্সলেস। তো যেই ভ্যান গাড়ি দিয়ে কফিন নিয়ে আসা হয়েছে সেই ভ্যান গাড়ির চালক ছিলেন তাকে ভ্যান গাড়িতে উঠিয়ে বাসা পর্যন্ত নিয়ে যায়, এবং কফিনটি যেই জায়গায় ছিল সেই জায়গায় রেখে দেওয়া হয়। মানে কফিনটিকে যে ভাসাবে সেই সিচুয়েশন সেখানে ছিল না। তখন কি কফিনটা ওখানে রেখে চলে আসে? কফিনটা ওইখানে রেখে আসার কারণটা হলো তখন মানে কফিনটাকে ভাসিয়ে দেওয়ার মতো পরিবেশ ছিল না, মাগরিব আজান দিয়ে দিয়েছে এবং চারদিক পুরো কুচকুচে কালো। তো ভ্যানগাড়ি আল্লাহ সাহসও করেনি যে কফিনটাকে ভাসিয়ে দিবে। ওইকে নিয়ে ব্যাক করে বাসায় যাওয়ার পর তাকে পানি টানি দিয়ে সেন্স ফিরিয়ে আনা হয়। তো ফিরিয়ে আনার পর সে কারোর সাথে এগুলো শেয়ার করে নাই। তো সেদিন সন্ধ্যা পের হয়ে গেল, সবাই ভাবলো যে হয়তোবা বোন মারা গিয়েছে, সেই শোকে হয়তোবা কিছু খায়ও নেই 3-4 দিন, যেহেতু বোনটা নিখোঁজ ছিল। তো সেই অনুসারে সে কিছু খাওয়া দাওয়া করে অজ্ঞান হয়ে গেছে, পরিবারের সবাই এগুলি ভেবে নিয়েছে। তো পরবর্তীতে দেখা যায় যে সেই দিন পার হয়ে যায়। তারপরের দিন দুপুর বেলায় যেমন সূর্য মাথার উপর থাকে, মানে যেভাবে ভাইয়া বলেছে আমাকে, আচ্ছা সেই সময় বারিন্দাতে 3-4 জন লোক ছিল, এবং তার যে ভাগ্নি ছিল, মানে মরা বাড়ি 4 দিনের মিলাদ পর্যন্ত সবাই ওইখানে থাকে, গ্রামে একটা নিয়ম থাকে। 2-3 দিন পার হয়ে গেছে, খেলাধুলা করতেছে। তো এমন সময় দেখলো যে তার বোন যেই ড্রেসে, মানে যেই ড্রেসটা পরা ছিলেন মারা যাওয়ার সময়, কফিনে যেই ড্রেসটা পরে লাশটা যেভাবে উদ্ধার করা হয়েছে ঠিক তেমন ভাবেই, মুখটা বোঝা যাচ্ছে না। যখন মর্গে যেই অবস্থায় দেখেছে তার বোনকে, মানে গোসল করানোর আগে একেবারে সেম ড্রেসে একদম সেম ভাবেই দেখেছে। তখন সে ঘর থেকে দৌড়ে বের হয়ে দেখেছে বারিন্দার মধ্যে কেউ নাই, বাচ্চারা খেলছে। তখন সে মানে জিনিসটাকে ফিল করতে, এবং আবার ঘরে ব্যাক করবে, দেখছে যে জায়গাতে হেঁটে গেছে সেই জায়গা দিয়ে পায়ের ছাপ, পানি সহ পায়ের উঠোনের মধ্যে। সেটা তো এমনও হতে পারে অন্য কোনো মানুষের পায়ের ছাপও হতে পারে না, সে অলরেডি বাচ্চারা খেলছিল সেখানে। একেবারে মানে বাচ্চাদের পায়ের ছাপ আর বড়দের পায়ের ছাপে একটা মানে সে মানে দেখে বুঝতে পারে যে সামথিং ইজ রং। তো তারপরে সে এক হুজুরের কাছে যায়, একটা তাবিজ দেওয়া হয়। তাবিজ দেওয়া হওয়ার পর সে প্রতিনিয়ত এগুলি দেখছে, এবং প্রতিনিয়ত সে স্বপ্নতে এগুলি দেখে, সেটা এখনো দেখছে। এবং সে আজকে 2 বছর খুবই অসুস্থ, মানে সে খুব ভালো একজন স্টুডেন্ট ছিলেন, এখন সে কিছুই করতে পারে না। আচ্ছা, এই অসুস্থতার কারণে কি ডাক্তার দেখানো হয়েছে কোনো? মানসিক অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কারণ তারা ফ্যামিলি সবাই এডুকেটেড পারসন। অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো কিছু হয়ে ওঠে নাই। ওকে, তো এটা ছিল নুহাস আপনার ভাই থেকে শোনা ঘটনাটি, তাই তো? আপনার বেশ কয়েকটা ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চেয়েছেন আমাদের সাথে। সো আমরা আর সময় নষ্ট করতে চাই না, আমরা সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আমার প্রথম ঘটনাটা এটা আমার নিজের সাথে ঘটেছে। 2006 সালের 16 জুন আমি নিজে ব্যবসা করি। ওই ব্যবসার আমার যাতায়াতের পর ছিল 1.5 কিলোর একটু বেশি হবে। তো আমি যাতায়াতের জন্য, কারণ আমি একটা সাইকেল কিনেছিলাম, তো আমাদের ওই বাজার থেকে ওই বাজারে যাওয়ার পথে একটা স্থান আছে, 2 পাশে পুকুর, পাশে একটা কবরস্থান আছে, ওইখানে একটা তাল গাছ এবং পাশে একটা ঝাপ আছে। দেখা যেত আমি যখন যাতায়াত করতাম অনেক সময় আমি 9টার পরে কখনোই আসতাম না, যদি দেরি হইতো আমি দোকানে থেকে যেতাম। কেন 9টার পরে আসতেন না? এর আগে শুনেছি যে ওখানে 100 প্লেস অনেক লোক মারা গেছে এবং পানিতে চুবাইয়া রিসেন্টলি যে বিভিন্ন ঘটনা এগুলো আর কি। আমার মাও বলতো যে তুই এইখানে 8টার পর আর আসবি না। আচ্ছা, ওইখানে আসলেই আমার
দেখা যেত আমার গার শরীরে পশম দাঁড়ায় যেত এবং নিজের ভয় ভয় লাগতো, কে যেন আমার সাথে আছে, কে যেন আমার সাথে আছে, এরকম লাগতো। তো আমি একদিন হঠাৎ করে আসতেছি এবং ওইখানে আসলে আমি মোবাইলের সাউন্ড দিয়ে একটু গান বাজিয়ে জোরে সাইকেল টানে আসতাম। তো রাস্তা ফাঁকা, ওই দিন আমার একটু দেরি হয়ে গেছে, তার আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না, আমার জরুরি কাজ সারতে একটু দেরি হয়ে গেছে। আসার পথে আমি পুকুরের সাইডেই আইসা কবরস্থানের একটু আগে ঝাপের কাছে আইসা আমার কি জনের সাথে আমার একটা ধাক্কা লেগে গেল সাইকেল মানে রাস্তার মাঝামাঝি? রাস্তার রাস্তা মাঝামাঝি। কিরকম রাস্তা ছিল? এটা 10 ফিট পাকা রাস্তা হবে, মানে খুব এবং ভালো হ্যাঁ রাস্তা। ভালো রাস্তা, কোনো মানে ভাঙা চুরো ছিল না, এর আচ্ছা। 2 মাস আগে রাস্তাটা তৈরি করেছে। তো আমি ধাক্কা লেগে গেল, ধাক্কা লাগার পরে আমি পড়ে গেলাম, পড়ে গিয়ে আমি একটা পুকুরের মধ্যে পড়ে গেলাম। আপনি কি যখন ধাক্কা লেগেছে তখন মানে রাস্তার রোড বরাবরই মাঝামাঝি? হ্যাঁ, আমি বরাবর রোড বরাবরই মাঝখান দিয়ে সাইকেল চালাতাম, কারণ ওইখানে রাস্তা ফাঁকা ছিল। সাইডে গেলে আমার হয়তো দেখা যেত, আমি যেহেতু জোরে সাইকেল চালাতেছি, নিয়ন্ত্রণ করা কঠিন হইতো, এগুলো আমি রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাইতাম। রাস্তা ছিল সমান 10 ফিটের রাস্তা এবং আমার হাতে ছিল টর্চ লাইট, ওইটা দিয়ে সাইকেলের 2 হ্যান্ডেল ধরতাম আর মোবাইলে গান বাজতো খুব উচ্চ স্বরে। তো আমি দেখতে আসি টর্চ মারিয়া যেন এটা যে রাস্তা একদম ফাঁকা, তো কিসের সাথে আমার যেন ধাক্কা লেগে গেল। ধাক্কা খাওয়ার পরেই আমি দেখা যায় সাইকেল থেকে পড়ে গিয়ে গড়িয়ে পড়ে এলাম পুকুরের ভিতরে। পুকুরের ভিতরে পড়ে যাওয়ার সাথে সাথে আমার কাঁধের উপরে হাত দিয়েই কে যেন আমাকে চুবাচ্ছে। আমি কিছু দেখতে পারতেছি না, কে যেন আমাকে সুপ্ত করে ধরে রাখছে এবং আমি কোনো কথা বলতে পারতেছি, চিৎকারও করতে পারতেছি না, আমাকে বারবার চুবাচ্ছে। আমি মানে নিজেই মনে হয় যে নিজে নিজে পানির মধ্যে যাচ্ছি। এবং অনেক সময় রেখে আমার এরকম অনেক ইয়ার পরে একটা মোটরসাইকেল আসলো, মোটরসাইকেল আলোটা যে পুকুরের দিকে পড়ার পরেই ওরা দেখলো যে সাইকেলটা, সাইকেলের, আমি তো পুকুরের ভিতরে, সাইকেলটা দেখার পরেই যে আলো পড়লো, আলো পড়ার পরে আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আপনি পুকুরে পড়ার পরে কি হলো? আপনাকে চুবাচ্ছে। মানে আপনি চাইলে উঠতে পারছেন? হ্যাঁ, আমি চাইলে উঠতে পারতেছি না, আমাকে নিজে নিজে চুবাচ্ছে। আর আমি মানে অনেক কোনো কিছুর কি প্রেসার অনুভব করছি? হ্যাঁ, আমাকে ঘাড় ধরে আমাকে মানে পানির ভিতরে ঢুকাই রাখতেছে এবং আমি অনেক চেষ্টা করে উঠতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। তারপর পরে যে মোটরসাইকেলে যে আলোটা পড়লো, আলোটা পড়ার পরে এখন আমার ঘাড়ে হাত নেই, কিছু নাই, মানে আলো পড়ার সাথে সাথে আপনি ফ্রি হয়ে গেলেন? আমি ফ্রি হয়ে গেছি এবং আমার এখনো মনে হয় এখানে দাগটা আছে কিন্তু আমি বলতে পারি না। অনেকদিন পর্যন্ত দাগ ছিল একটা, যে মানুষ জোরে বেঁধে রাখলে যেরকম একটা দাগ পড়ে, এই দাগটা পড়েছিল। পরে ওরা তো আমাকে চেনে, ওইটাও আমাদের গোষ্ঠী মামাতো ভাই, ও আমাকে বাসায় নিয়ে গেল। আমার রাতে কোনো ছিল না, পরে আমার সকালবেলা থেকে জ্বর ছিল, আমি 15 দিন জ্বরে ভুগছিলাম। এই ঘটনা আর এখানে আরো একটা হয়েছিল, আমাদের ওই দূরে আশেপাশে তো বাড়িঘর ছিল না, দূরের এক লোক, ওনার আর কি পানের বড় ছিল। তো উনি দেখতেছে দুবার বেলা একটার সময় একটা লাঠি ওনার সাথে যেন মারামারি করতেছে, ওই পাশে আর কোনো লোক নেই, একটা লাঠি ওনাকে পিটাচ্ছে। উনি একটা লাঠি দিয়ে মানে ওই লাঠির পিডানটা আপনার করতেছে, দেখা যায় একটা লাঠি অটোমেটিক ভাবে নিজে নিজে ওনাকে পিটাচ্ছে, এরকম দেখতেছে। পরে আমাদের বাজারে যে মসজিদের যে ইমাম সাহেব, অনেক দূরে মাদ্রাসা ছিল, তো মাদ্রাসার থেকে নামাজ পড়াইতে আসতেছে, তো এই অবস্থায় ওনাকে দেখতেছে। উনি যে ওই লাঠিটা ধরতে পারে না, এর আগে ওনারে ধরতে পারে, উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে এবং ওই লাঠিটা অটোমেটিক ওইভাবে পড়ে গেছে। সো মানে এই ধরনের বিক্ষিপ্ত কিছু ঘটনা আপনাদের ওই রাস্তাটাকে ঘিরে ওই প্রচলিত আছে। জি। সো দ্যাটস ওয়াই এটা অনেকেই ভয় পায় এবং একটু রাত হয়ে গেলে আর এই রাস্তাটা 3 থেকে 4 জন, মজিদ কাকা, জলিল কাকা আর এক দাদা, উনি ডিম নিয়ে আসতেছিল রাতে হাট থেকে, ওনার ডিম উপরে থেকে কে যেন ভাঙতেছে। উনি বারবার বলতে মানে করতেছে, উনি যে তাকায় যে দেখছে একটা জিনিস, দেখার সাথে সাথে উনি আর কি ওই ডিমেরই ফালাই রেখে বাসা গেছে। বাসা যাওয়ার পরেই উনি আর কাউকে কিছু বলতে পারে না, উনি পরদিন সকালবেলায় আর কি মারা গেছে আর কি। এরকম 3 জন লোকেই এখানে আর কি ডেট, আমি আমার মানে এখানকার ঘটনায় মারা যায় 3 জন লোকে মারা গেছে। ওই এলাকার মানুষের একটা ভীতি হবে এই রাস্তাটাকে ঘিরে, খুবই স্বাভাবিক। জি। সো এটা হলো আপনার প্রথম ঘটনা আমরা শুনলাম। আর কোন ঘটনা কি আছে শোনাতে চান? আর একটা ঘটনা, এটাও আমার সাথে, এটা আমি ঢাকায় আর কি এই মাসের প্রথম সপ্তাহ হবে, খুব সম্ভবত 1-2 তারিখ হবে। তো আমরা বাসাটায় ওঠার পরে আমাদের যেহেতু প্রথম বাসা, আমার একটু প্রবলেমে ছিলাম, তো আমরা মোটামুটি ভাবে গুছগাছ করে আমরা নিচ্ছি, ফ্লোরিং করতাম। তো আমাদের বাসা হলো নিচতলা। আমরা কোথায় নিয়েছেন বাসাটা? এটা হলো যে গোরানে। নিচতলা বাসাটা ছিল, আমরা 1 রুম ভাড়া নেই। তো আমরা ওয়াইফ একদিন রাত 2টার পরে হবে, যে পাশের রুম থেকে মনে হচ্ছে যে কে যেন রান্না বান্না করতেছে, যে রান্নাঘরে যেরকম শব্দ আসে, একটার সাথে পাতিলের সাথে একটার সাথে লাগতেছে, এরকম শব্দ হচ্ছে। ও আমাকে ডাক দিয়েছে প্রথম দিন শোনার পরে, ও কিছু বলে না। পরের দিন ও আমাকে এরকম শোনার পরে আমাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর পরদিন সকালবেলা আমাদের পাশের রুমে যে এক ভাবি থাকে, ওনার হাজবেন্ড পুলিশের চাকরি করে, ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাবি, এরকম যে হাড়ি পাতিলের শব্দ শুনতে পাচ্ছি, আপনারা কি রাতে রান্না বান্না করেন? তারপর বললো যে না তো ভাই, আমরা তো রাতে রান্না বান্না করি না, আর এইগুলো শোনা ঠিক না, আপনারা দোয়া দরুদ পড়ে ঘুমাবেন। তো
তারপর বললাম যে ভাবি এইগুলা কি বলেন, যে এগুলো শোনা ঠিক না। কয় কি না, এগুলো শোনা ভুল ঠিক না, মানে এগুলো যা শুনছেন এগুলো কিছু মনে না করিয়া দোয়া দূরত পরে রাতে ঘুমাবেন। এইটার বলার একদিন পরেই আমাদের জানলা ছিল দুটা, একটা হলো পূর্ব পাশে আর একটা হলো উত্তর পাশে। তো জানলার 4টা করেই ছিল, পাট ছিল। তো ওই 4টা পাট আর এই সাইডের 3টা পাট আমি আটকে ঘুমাতাম, একটা পাটটা খোলা রাখতাম হাওয়া বাতাসের জন্য। তো আমি দেখতে পাচ্ছি যে ওই পূর্ব পাশে যে পাটটায়, ওটা রাত আনুমানিক 3টা থেকে 3:15 মতন হবে, এরকম একটা মানে শরীরের মতন একটা ছায়া পড়ে আছে। ছায়াটা ভিতরে ঢোকার জন্য জানলাটা ধাক্কাছে। আমি প্রথম দেখি, দেখার পরে আমার ওয়াইফকে আমি ডাক দেই যে দেখো, ও তো আমাকে দেখে ও তো মানে পুরা ভয়তে ও কাঁপতেছে। তারপর বললাম যে কাইপো না, দেখি কি অবস্থা। আমি পরে সাথে সাথে এই জানলাটা যেটার একটা পাট খোলা ছিল এটা আমি আটকিয়ে দিয়ে আমাদের যে বাবু আছে, আমরা ফ্লোরিং করতাম, আমরা ইয়াতে দক্ষিণ পাশে গিয়েই আমাদের মানে বেডটা টান দিয়ে নিয়ে গেছি। নিয়ে যাই ও আমার জড়াই দেখতে পান জানলার একটা পশমালা ইয়ার মতন আছে, ওইটা আমাদের জানলাটা থাবড়াচ্ছে, বিশাল আকৃতির আর কি বডিটা। এবং একটা যে 4টা পাটের জানলাটার পুরো পাটেই ওর বডিটা আটতেছে না। আচ্ছা, পরে থাবড়াচ্ছে, এই অবস্থায় চলতেছে। চলার পরে যখন আমার ওয়াইফ আর কি দোয়া দুরূদ শরীফ এরকম ছুরা মানে যে যতটুকু পারে এতটুকু পড়তেছে, তো এরকমই করতেছে, বারবার এরকম ধাক্কাছে ভিতরে ঢোকার জন্য। তো দেখা ও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, বলে কি অবস্থা। আর এই ফজরের আজান দেওয়ার 10 থেকে 15 মিনিট হবে, আর আগে ওই জিনিসটা নেই। মানে এতক্ষণ টানা, তাহলে তো অনেক দীর্ঘ সময়। হ্যাঁ, প্রায় 2 ঘন্টার মতনই হবে খুব সম্ভবত। এই সময় আশেপাশের কোনো মানুষকে ডাকতে না, আমার আশেপাশে মানুষ ডাকবো, আমাদের ভিতরেও ঢোকার জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা যদি দরজা খুলে পাশের থেকে আমরা যদি কাউকে ডাক দেই, তাহলে যদি আমাদের রুমের ভিতরে ঢুকে যায়। আর আমরা বাসাটাও নিছি নতুন, কারো মোবাইল নম্বর ছিল না। আচ্ছা আচ্ছা, পরে এই আশেপাশের মানুষজনের সাথে ওইভাবে পরিচয় গড়ে ওঠেনি এবং ভয়ে দরজাও খুলতে পারছে। হ্যাঁ, পরে আমরা এই পরিস্থিতির পরে আমরা ওই বাসিটা আর কি চেঞ্জ করে ফেলে নতুন বাসায় উঠেছে। আর কোনো ঘটনা কি আছে শেয়ার করতে চান আমাদের সাথে? একটা ঘটনা আছে, এটা আমার মামার সাথে। এটা আমরা শুনি একটু। দেশের বাড়িতে তো মামা দেখা যাচ্ছে সেই একই এলাকায়, কোন এলাকার নাম? এটা আমাদের আরেকটা ইউনিয়নে। আচ্ছা, এটা গৌনদী থানার যে কোনো একটা ইউনিয়নে হবে। ওকে। এটা মামা যেহেতু পলিটিক্স করতো, প্লাস একটা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ছিল, তো মামা মোটরসাইকেল নিয়ে দেখা যেত অনেক রাত হতো, এবং যে রাস্তা দিয়ে আসতো এই রাস্তাটা আধা কিলো 1 কিলোর ভিতরে আশেপাশে কোথাও বাড়িঘর ছিল না, শুধু পানের বরজ ছিল। পানের বরজ আর আপনার ধান খাতের জমি ছিল। তো ওইখানে একটা বট গাছ আছে, ওই বট গাছটার অনেক আগে আমি ছোট থাকাকালীন অবস্থা ওইখানে একটা মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল। ওই থেকে ওই পথে 8টার পরে, সন্ধ্যার পরে আর কি, ওই পথ দিয়ে কেউ প্রয়োজনে যদি অতি প্রয়োজনে তো 1-এর অধিক লোকজন যেত, তাছাড়া কেউ একা কখনো যেত না। তো মামা যেহেতু করতো, অনেক সময় দেখা যেত একা যেত বা লোকজন সাথে থাকতো। তো একদিন মামা রাস্তা দিয়ে যাচ্ছে, মানে হ্যাঁ একা যাচ্ছে, তো হঠাৎ করে ওই গাছটার নিচে গেছে পরে মোটরসাইকেলটা ওনার স্টার্ট বন্ধ হয়েছে। যেই গাছটা এখানে একটা মেয়েকে মেরে ফেলা হয়েছিল নিচে, হ্যাঁ, পরে গেছে পরে মোটরসাইকেলের স্টার্টটা বন্ধ হয়ে গেছে। তো স্টার্টটা বন্ধ হয়ে গেছে, মামা মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে কিনা, তেলের লাইন অফ আছে কিনা, এই কারণে মামা মোটরসাইকেলটা নেমে স্ট্যান্ড করে দেখতে গেছে। দেখতে যাওয়ার কারণে উনি হঠাৎ করে উপর দিকে গাছের দিকে যে কোনো কান বসে চোখটা গেছে। তো উনি যেটা দেখলো ওইটা দেখার জন্য উনি আসলে প্রস্তুত ছিল না। কি দেখেছেন? উনি দেখেছে যে একটা সাদা কাপড় পরা একটা মহিলা 2 দিকে 2 হাত করে দাঁড়িয়ে আছে, এবং ওনার চুলগুলি পড়েছে একদম বট গাছের নিচে যে পাশে একটা খাল আছে, খালের ভিতরে মানে খালের পানি ছুঁই ছুঁই এরকম চুলগুলো পড়ে গেছে। এগুলো দেখার পরে মামা খুব মানে জোরে একটা চিৎকার দিয়ে দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে পান বরজের পাশে উনি পড়ে গেছে। পড়ে যাওয়ার পর উনি অজ্ঞান হয়ে গেছে, এবং ওনাকে সকালবেলা ওই বাড়ি যে কাজ করতে লোকজন আসছে, আসার পরে আর কি ওনাকে ওইখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসছে। বাড়ি নেওয়ার পরে ওই থেকেই মামা অসুস্থ, এখন পর্যন্ত অসুস্থ। এটা প্রায় আনুমানিক হবে 10 বছরের উপরে আর কি ঘটনাটা, 10 বছর আগের ঘটনাটা। তো মামা এখন আর কি অসুস্থ, মাঝে মাঝে অসুস্থ হয়, এবং ওনার মেরুদণ্ডতে ওই থেকে পড়ে গিয়ে হচ্ছে বা যেভাবে ব্যথা অনুভব করে, এবং অনেক প্রবলেম আর কি সব। আচ্ছা, ওই রাস্তাটা দিয়ে। সো দ্যাট মিনস হচ্ছে যে ওই মেয়েটাকে ওখানে খুন করার পর থেকেই ওই জায়গাটাতে, হ্যাঁ, ওই জায়গাটা মেয়েটা খুন করার পরে ওইখান দিয়ে আর কি লোকজন করে না, বিভিন্ন জন লোকে আর কি বিভিন্ন প্রকার প্রবলেমের পরিস্থিতি দেখা গেছে। ওইখানে বসে কেউ একজন চিৎকার করতেছে, মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে 3-4 জন, দেখা যায় আশেপাশ থেকে চিৎকার করতেছে। তারা খুব দ্রুত স্থানটা ত্যাগ করে, কারণ অনেক এলাকায় যারা বসবাস করে তারা তো জানে যে এখানে কি একটা যে হয়েছে, প্রবলেম আছে।
আসলে ওই যা হয় আর কি, রিউমার যদি ছড়িয়ে যায় কোনো একটা ঘটনা, যতটুকু সত্যি হোক বা মিথ্যা হোক, এটা মানুষের মনের অজান্তেই মানুষের মধ্যে একটা ভয় গেঁথে যায়। কোনো একটা এরিয়া সম্পর্কে যদি আপনি জানেন যে এখানে কোনো একটা প্রবলেম হয়তো আছে, কয়েকজন ভয় পেয়েছে, আপনার মনের অজান্তে দেখবেন যে আপনিও ভয় পেতে শুরু করবেন যে আসলেই হয়তো বা এখানে কিছু একটা আছে। তবে এই সব ক্ষেত্রে আমি বলবো যে এই রিউমার গুলাকে সব ক্ষেত্রে প্রাধান্য দিতে গেলে আপনার কিন্তু চলাফেরা করার গণ্ডিটা অনেক ছোট হয়ে আসবে। তবে হ্যাঁ, এসব ঘটনাতে এতটুকু বলতেই হয় যে একটু সাবধান থাকা ভালো। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাদেরকেও ধন্যবাদ।